আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা 39তম বিসিএস এর আন্তর্জাতিক অংশের পড়াশোনা করব। আমরা আমাদের চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন টপিক বেসড প্লেলিস্ট তৈরি করেছি, যাতে করে আপনারা যে কোনো টপিক সিলেক্ট করে সেই টপিকের যত প্রশ্ন আছে সেই প্রশ্ন নিয়ে পড়াশোনা করতে পারেন, এবং আমরা ভিডিওতে এমনভাবে পড়ে দিচ্ছি যাতে করে আপনারা শুনেই মুখস্থ করে ফেলতে পারেন। আমাদের বিসিএস এর জন্য আলাদা করে টপিক বেসড প্লেলিস্ট রয়েছে। এছাড়াও আপনাদের জন্য প্রাইমারি জব সলিউশনের প্লেলিস্ট রয়েছে, আপনাদের জন্য ইয়ার বেসড জব সলিউশনের প্লেলিস্ট রয়েছে। সেখানেও আমরা এমনভাবে করে নিয়েছি যাতে করে আপনারা শুনে আপনাদের জব সলিউশনটা কমপ্লিট করে নিতে পারেন। আশা করছি যারা প্রথমবার এসেছেন সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, প্রিভিয়াস যত ভিডিও আছে সেগুলো দেখেও পড়াগুলো পড়ে নেবেন, এবং সামনে যত ভিডিও আসবে সেগুলো দেখেও পড়াগুলো পড়বেন। তো চলুন এখন আমরা আমাদের আজকে পড়াটা শুরু করে দিই। প্রথমে যে প্রশ্নটি আছে এটি আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন। তো আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে যেসব প্রশ্নগুলো এসে থাকে আমরা এখন এই মুহূর্তে সেই ধরনের প্রশ্নগুলো স্কিপ করে যাব, কারণ আমরা আমাদের যখন যে পরীক্ষা থাকবে আমরা তখনকার সময় কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্নগুলোকে প্রায়োরিটি দিব। জিরো সাম গেম আন্তর্জাতিক সম্পর্কে কোন তত্ত্বের সাথে সংশ্লিষ্ট? উদারতাবাদ। জিরো সাম গেম, জিরো স্টান্ট গেম। আচ্ছা, জিরো স্টান্ট গেম শূন্য অঙ্কের খেলা এমন একটি খেলা বা প্রতিযোগিতা যেখানে প্রতিযোগী দুই বা দুই পক্ষ, আর এই খেলায় একজনের অর্জন বা লাভ অন্যজনের হারানো বা লোকসানের সমান। অর্থাৎ একজনের অর্জন থেকে অন্যজনের বর্জন বাদ দিলে সবসময় ফলাফল শূন্য হয়। এটি সাম্য ও মুক্তির উপর ভিত্তি করে সৃষ্ট এক ধরনের বৈশ্বিক রাজনৈতিক দর্শন। এই দুটি নীতির উপর ভিত্তি করে উদারতাবাদকে অনেক বিস্তৃত আকার দেয়া হয়েছে। জিরো সাম গেমের মধ্যে বা জিরো স্টান্ট গেমের মধ্যে উদারতাবাদের অর্থে পাওয়া যায় যে এই প্রতিযোগিতায় যে কেউ সফল ও ব্যর্থ হওয়ার সম্ভাবনা থাকে। সো জিরো সাম গেম বা জিরো স্টান্ট গেম, যে গেমের যে নামই হোক না কেন, আন্তর্জাতিক সম্পর্কে এটি যে তত্ত্বের সাথে সংশ্লিষ্ট সেটা হচ্ছে উদারতাবাদ। এটা মাথায় রাখবেন যে যে তত্ত্বের উপর বেস করে গেমটার সাথে সংশ্লিষ্টটা সেটা হচ্ছে উদারতাবাদ। ট্রাম্প কিম শীর্ষ বৈঠকটি সিঙ্গাপুরে কোথায় অনুষ্ঠিত হয়েছিল? আচ্ছা, সেন্তোসা। এটাও বলতে পারেন যে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে, তাও মাথায় রাখলেন যে ট্রাম্প কিমের একটি বৈঠক হয়েছিল 2018 সালে। সেটা যদি প্রশ্ন আসেও, সেটা কোথায় হয়েছিল? সেন্তোসাতে। ট্রাম্প কিমের একটি বৈঠক হয়েছিল সিঙ্গাপুরে, এবং সেটা কোথায় হয়েছিল? সেন্তোসাতে। যদিও এটা খুব একটা ইম্পর্টেন্ট না, তারপর মাথায় রেখে দিলেন সেন্তোসাতে, সিঙ্গাপুরে সেন্তোসাতে একটি বৈঠক হয়েছিল ট্রাম্প এবং কিমের মধ্যে। কোন দেশের জাতীয় সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট? মিয়ানমারের। কোন দেশের জাতীয় সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট? মিয়ানমারের। কোন দেশের জাতীয় সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট? মিয়ানমারের। মিয়ানমারের জাতীয় সংসদ হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট। দেশটি দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা। পৃদাংশুর নিম্নকক্ষের নাম পিথু হুতোতা ও উচ্চকক্ষের নাম অ্যামিওথা হুতোতাও। চীন, সিঙ্গাপুর ও ব্রুনাইয়ের আইনসভা হচ্ছে এক কক্ষ বিশিষ্ট। সিঙ্গাপুর, চীন এবং ব্রুনাইয়ের আইনসভা হচ্ছে এক কক্ষ বিশিষ্ট, আর মিয়ানমারের আইনসভা হচ্ছে আমাদের দ্বিকক্ষ বিশিষ্ট। বিখ্যাত ওয়াশিংটন কনসেনসাস কোন বিষয়ের সঙ্গে জড়িত? নয়া উদারতাবাদী অর্থনৈতিক নীতি বাস্তবায়ন। বিখ্যাত ওয়াশিংটন কনসেনসাস কোন বিষয়ের সঙ্গে জড়িত? নয়া উদারতাবাদী অর্থনৈতিক নীতি বাস্তবায়ন। বিখ্যাত ওয়াশিংটন কনসেনসাস কোন বিষয়ের সঙ্গে জড়িত? নয়া উদারতাবাদী অর্থনৈতিক নীতি বাস্তবায়ন। বিখ্যাত ওয়াশিংটন কনসেনসাস নয়া উদারতাবাদী অর্থনৈতিক নীতি বাস্তবায়নের সঙ্গে সম্পৃক্ত। এই নীতিটি অর্থনীতিবিদ জন উইলিয়ামসন 1993 সালে ভালো অর্থনৈতিক ব্যবস্থাপনার ভিত্তিমূলে তার ওয়াশিংটন ভিত্তিক IBRD ও IMF এর কিছু
নীতিমালাকে বোঝাতে ব্যবহার করেন। নীতিগুলো হচ্ছে বাণিজ্য উদার করা, অন্তর্মুখী বিনিয়োগ বৃদ্ধি, অর্থনৈতিক শৃঙ্খলা, দক্ষ সরকারি ব্যয়ের অগ্রাধিকার, কর সংস্কার, ফাইন্যান্সিয়াল উদারীকরণ, প্রতিযোগিতামূলক বিনিময় হার, বেসরকারি খাতে হস্তান্তরকরণ নিয়ন্ত্রণ শিথিল করা এবং সম্পত্তির অধিকার নিশ্চিত করা। এগুলো কিছু তিনি নীতি বুঝাতে ব্যবহার করেছিলেন এবং যে বিষয়ের সঙ্গে বেসিক্যালি জড়িত তার ওয়াশিংটন কনসেনসাস, সেটা হচ্ছে নয়া উদারতাবাদী। আমাদের যেটা মাথায় রাখতে হবে যে বিখ্যাত ওয়াশিংটন কনসেনসাস, ঠিক আছে, বিখ্যাত ওয়াশিংটন কনসেনসাস কোন বিষয়ের সাথে জড়িত? নয়া উদারতাবাদী অর্থনৈতিক নীতি বাস্তবায়ন। এখন কি কি নীতি খুব একটা মাথায় রাখার যদি আমি রাখতেও চাই, সেগুলো কিছু বিষয় যদি রাখতে চাই তা সেটা হচ্ছে যে কর সংস্কার, ফাইন্যান্সিয়াল উদারীকরণ, বিনিময় হারগুলো শিথিল করা, নিয়ন্ত্রণ শিথিল করা, সম্পত্তির অধিকার নিশ্চিত করা, অন্তর্মুখী বিনিয়োগ বৃদ্ধি করা, এগুলো আর কি। যুক্তরাষ্ট্রের রপ্তানি বাণিজ্যের বৃহত্তম বাজার কোথায়? ইইউ। যুক্তরাষ্ট্রের রপ্তানি বাণিজ্যের বৃহত্তম বাজার কোথায়? ইইউ। যুক্তরাষ্ট্রের রপ্তানি বাণিজ্যের বৃহত্তম বাজার কোথায়? ইইউ। আধুনিক রাষ্ট্র ব্যবস্থা উদ্ভবের সময়কাল কোনটি? 1600 থেকে 1800 সাল। আধুনিক রাষ্ট্র ব্যবস্থা উদ্ভবের সময়কাল কোনটি? 1600 থেকে 1800 সাল। আধুনিক রাষ্ট্র ব্যবস্থা উদ্ভবের সময়কাল কোনটি? 1600 থেকে 1800 সাল। সর্বপ্রথম কোথায় ওপেকের সদর দপ্তর স্থাপিত হয়? জেনেভাতে। সর্বপ্রথম কোথায় ওপেক, ওপেকের সদর দপ্তর স্থাপিত হয়? জেনেভাতে। সর্বপ্রথম কোথায় স্থাপিত হয়? জেনেভাতে। যদি জিজ্ঞাসা করে ওপেকের ফুল ফর্ম কি? অর্গানাইজেশন অফ দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটি মানে ফুল ফর্ম, অনেক সময় আসে। ওপেকের ফুল ফর্ম অর্গানাইজেশন অফ দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। তো প্রতিষ্ঠাকালীন সময় এর সদর দপ্তর ছিল সুইজারল্যান্ডের জেনেভায়। পরবর্তীতে এর সদর দপ্তর স্থানান্তরিত হয় হচ্ছে কোথায়? অস্ট্রেলিয়ার ভিয়েনায়। তো বর্তমানে কোথায়? অস্ট্রেলিয়া বলে ফেলছি, অস্ট্রিয়ার ভিয়েনায়। অস্ট্রিয়ার ভিয়েনায়। তো যদি প্রশ্ন আসে যে ওপেকের বর্তমানে সদর দপ্তর কোথায়, বা বর্তমান যদি নাও জিজ্ঞাসা করে, মানে বর্তমান উল্লেখ যদি না থাকে, ওপেকের সদর দপ্তর কোথায়? সদর দপ্তর কোথায়? অস্ট্রিয়ার ভিয়েনায়। আর ওপেকের সর্বপ্রথম সদর দপ্তর কোথায় ছিল? সুইজারল্যান্ডের জেনেভায়। আর ওপেকের ফুল ফর্ম কি? অর্গানাইজেশন অফ দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। ওকে, তো সর্বপ্রথম কোথায় ওপেকের সদর দপ্তর স্থাপিত হয়? জেনেভাতে। জাতিসংঘের চ্যাম্পিয়ন অফ দ্য আর্থ খেতাবপ্রাপ্ত কে? শেখ হাসিনা। এটা অনেক আগের একটি মানে উনি পেয়েছিলেন। যাই হোক, তবুও উনি পেয়েছিলেন, যেহেতু খেতাব আসতেও পারে, জাতিসংঘের খেতাবটি তিনি পেয়েছিলেন। চ্যাম্পিয়ন অফ দ্য আর্থ খেতাবপ্রাপ্ত হয়েছিলেন আমাদের প্রধানমন্ত্রী। সো জাতিসংঘের চ্যাম্পিয়ন অফ দ্য আর্থ খেতাবপ্রাপ্ত হন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 92 বছর বয়সী মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের রাজনৈতিক জোট হচ্ছে, আচ্ছা উনি মনে হয় এখন আর নেই জীবিত যতদূর আমি জানি। আচ্ছা তারপরও জেনে রাখেন, উনি যখন ছিলেন তখন ওনার রাজনৈতিক জোটের নাম ছিল পাকাতান হারপান। মাহাথির মোহাম্মদের রাজনৈতিক জোট ছিল পাকাতান হারপান। মাহাথির মোহাম্মদের রাজনৈতিক জোটের নাম ছিল পাকাতান হারপান। মেসোপটেমীয় সভ্যতা গড়ে উঠেছিল কোথায়? টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে। মেসোপটেমীয় সভ্যতা গড়ে উঠেছিল কোথায়? টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে। মেসোপটেমীয় সভ্যতা গড়ে উঠেছিল কোথায়? টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে। বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী ছিল কোন নগরী?
কনস্টান্টিনোপল। কনস্টান্টিনোপল বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী ছিল কোন নগরী? কনস্টান্টিনোপল। বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী ছিল কোন নগরী? কনস্টান্টিনোপল। বাইজেন্টাইন সাম্রাজ্যের অপর নাম হচ্ছে পূর্বাঞ্চলীয় রোমান সাম্রাজ্য। ইসলামী বিশ্বে এই সাম্রাজ্য রোম নামে পরিচিত ছিল। রোমান সম্রাট প্রথম কনস্ট্যান্টাইন ছিলেন প্রথম বাইজেন্টাইন সম্রাট। তিনি 330 খ্রিস্টাব্দে রোম থেকে তার রাজধানী বাইজেন্টিয়ামে সরিয়ে আনেন এবং এই শহরকে কনস্টান্টিনোপল নামে পুনর্গঠিত করেন। সো বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী ছিল কোন নগরী? কনস্টান্টিনোপল। ওকে। ফলকেটিং কোন দেশের আইনসভা? ডেনমার্ক। ফলকেটিং কোন দেশের আইনসভা? ডেনমার্ক। ফলকেটিং কোন দেশের আইনসভা? ডেনমার্ক। কজিবিয়ার একটি কি? হ্যাকার গ্রুপ। কজিবিয়ার একটি হ্যাকার গ্রুপ। কজিবিয়ার একটি হ্যাকার গ্রুপ। ন্যাটোর সর্বশেষ, আচ্ছা এটা মনে হয় এখন আমাদের দেখতে হবে একটু, এটা অনেক আগের প্রশ্ন, সো এটা রিসেন্ট টাইম এটা দেখতে হবে। এটা এখন মানে ওই আগের কার্ড দেখে লাভ নেই, এটা যেহেতু 2017 সালের প্রশ্ন, সো এটা দেখে লাভ নেই। এটা এখন এটা দেখে নিবেন, জেনে নিবেন। এটা মানে সামনে যে বিসিএস এর পরীক্ষা হবে সেটার সময় বা আপনারা যখন এই প্রশ্নের সমাধান দেখবেন তখন আপনাদের যে বিসিএস এর পরীক্ষা হবে তখন এটা জেনে নিবেন। এটা যখন যেটা হবে সেই সময়টা জেনে নিবেন, রিসেন্ট টাইম এটা জেনে নিবেন। সো এটা আগেরটা দেখে কোনো লাভ নেই, ঠিক আছে? ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি কোন দেশের রাজনৈতিক দল? মিয়ানমার। ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি কোন দেশের রাজনৈতিক দল? মিয়ানমার। ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি কোন দেশের রাজনৈতিক দল? মিয়ানমার। মায়া সভ্যতা বিশ্বের কোন অঞ্চলে বিরাজমান ছিল? মধ্য আমেরিকা। মায়া সভ্যতা বিশ্বের কোন অঞ্চলে বিরাজমান ছিল? মধ্য আমেরিকা। মায়া সভ্যতা বিশ্বের কোন অঞ্চলে বিরাজমান ছিল? মধ্য আমেরিকা। আচ্ছা এটা তো সাম্প্রতিক, তো বলেই দিছে, তো সাম্প্রতিকের সাথে তো কোনো কথাই নেই, সাম্প্রতিকের প্রশ্ন আসবেই না, এত আগের ঘটনা। 1945 সালে প্রতিষ্ঠাকালীন সময় জাতিসংঘের মোট কতটি সদস্য রাষ্ট্র ছিল? 51টি। 1945 সালে প্রতিষ্ঠাকালীন সময় জাতিসংঘের মোট কতটি সদস্য রাষ্ট্র ছিল? 51টি। 1945 সালে প্রতিষ্ঠাকালীন সময় জাতিসংঘের মোট কতটি সদস্য রাষ্ট্র ছিল? 51টি। ওকে। 2018 সালে একটা জেনে লাভ নেই, আমাদের রিসেন্ট টাইমের প্রতিপাদ্য বিষয় জানতে হবে। কোন সালে হিটলার জার্মান চ্যান্সেলর হিসাবে যুক্ত হন? 1933 সালে। কোন সালে হিটলার জার্মান চ্যান্সেলর হিসাবে যুক্ত হন? 1933 সালে। কোন সালে হিটলার জার্মান চ্যান্সেলর হিসেবে যুক্ত হন? 1933 সালে। A person who believes that laws and governments are not necessary is known as an anarchist. A person who believes that laws and governments are not necessary is known as an anarchist. মানে অ্যানার্কিজম মানে হচ্ছে বা নৈরাজ্যবাদী মানে 19বিংশ শতাব্দীতে জোরবাদ হয়ে ওঠে। নৈরাজ্যবাদীদের বৈশিষ্ট্য হচ্ছে সমাজ বা বিশ্লেষণের ধারণা, কোন সুনির্দিষ্ট রাজনৈতিক কর্মসূচি, বিপ্লবী কর্মকাণ্ডের জন্য বিদ্যমান সমাজের সংস্কৃতি ও ঐতিহ্যকে অস্বীকার করা, সুনির্ধারিত রাজনৈতিক পদ্ধতির অনুপস্থিতি, সুস্পষ্ট লক্ষ্যহীনতা এবং সন্ত্রাস ও 3টি ছিল নৈরাজ্যবাদীদের প্রধান বৈশিষ্ট্য। নিজের মতো করে সবকিছু চালাতে চায়, কোনো প্রকার লজের সাথে বা গভর্নমেন্ট তৈরি করে সবকিছু করতে চায় না, নিজে যেটা মনে করে, নিজে যেটা ভালো মনে করে বা নিজের মন মতো সবকিছু চালাতে চায়, সেটা কি বলে? অ্যানার্কিস্ট। A person who believes that laws and governments are not necessary is known as anarchist. When we want to mean a government by the richest class, we use the term plutocracy. When we want to mean a government by the richest class, we use the term plutocracy.
When we want to mean a government by the richest class, we use the term plutocracy. মানে হচ্ছে একটি দেশের শাসন ক্ষমতা যখন ধনী শ্রেণীর হাতে থাকে তখন আমরা সেই সরকার ব্যবস্থাকে প্লুটোক্রেসি বা ধনিকতন্ত্র বলে থাকি। মানে একটি দেশের শাসন ক্ষমতা যখন কোনো ধনী শ্রেণীর আন্ডারে হাতে থাকে তখন আমরা সেই সরকার ব্যবস্থাকে প্লুটোক্রেসি বা ধনী শ্রেণী বা ধনিকতন্ত্র বলে থাকি। ওকে, সো ওটাই বলছে যে when we want to mean a government by the richest class, we use the term plutocracy. আর যে প্রশ্নটি একটু স্কিপ করে চলে গিয়েছিলাম, বলেছিলাম যে রিসেন্ট টাইম এটা জানতে হবে, সেটা হচ্ছে যে বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য বিষয় কি। সো আমাদের রিসেন্ট টাইমের বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য বিষয় মনে করেন যদি 2024-এরটা বা 2023-এরটা, এই দুটা সালের, মানে এখন আমি যে মুহূর্তে ভিডিও তৈরি করছি 2023 বা 24 বা 2023+24 এই দুটা সালের জানতে হবে। এর পরবর্তীতে সামনের বছরগুলোতে যে বছর আসবে সেই বছরগুলো জেনে নেবেন। ওকে, তো আজকের সমাধানটি আমাদের এখানেই শেষ হয়ে যাচ্ছে। সো যদি আজকে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন আর পড়াগুলো প্রতিদিন এভাবেই পড়তে থাকবেন।